সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমরা গতদিন পাউলির বর্জন নীতি থেকে শুরু করছিলাম। পাউলির বর্জন নীতি দিয়ে আমরা কোয়ান্টাম সংখ্যা সেট বের করছিলাম। গতদিন যেমন আমরা দেখেছিলাম হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 এবং এর ইলেকট্রন বিন্যাসের আমরা দুইটা কোয়ান্টাম সংখ্যা সেট বের করছিলাম। 1s, এই ইলেকট্রন বিন্যাস সেটের এটা নাম্বার 1, এটা নাম্বার 2। নাম্বার 1 এর ক্ষেত্রে n এর মান n = 1, n = 1। এক নম্বর শক্তি স্তর বলছিলাম। s উপস্তরের জন্য l এর মান বলছিলাম 0। s এর জন্য l এর মান 0 আমরা জানি। l এর মান 0 হলে s উপস্তর হয়। এবং এবার বলো তো m এর মান কত? l এর মান 0 হইলে m এর মান 0। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা বলছিলাম একটা +½ উপরের দিকেরটা বলছি +½ ঠিক একইভাবে n = 2, l = 0, m = 0, s = -½ তাহলে এখন বলো এইটা একটা ইলেকট্রনের এক নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেটটা কি 1 0 0 +½ আর দ্বিতীয় আরেকটা ইলেকট্রনের 1 0 0 -½ তাহলে বলো তো একটি অরবিটালে দুটি ইলেকট্রনের এই তিনটি কোয়ান্টাম সংখ্যা সেট সেম। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা সেটটা অবশ্যই ভিন্ন। এটাই পাউলির বর্জন নীতির মূল কথা, যে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সর্বোচ্চ 1 হতে পারে, চতুর্থটির মান ভিন্ন। আমরা বলছি যদি একটা অরবিটালে দুটি ইলেকট্রন হয় তাহলে প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সর্বোচ্চ সেম হয়, চতুর্থটার মান ভিন্ন। কিন্তু যদি দুটি ভিন্ন অরবিটালে দুটি ইলেকট্রন হয়, দুটি ভিন্ন অরবিটালে দুটি ইলেকট্রন হয়, তাহলে সবগুলি কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে। সবগুলি কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে কীরকম সেটাও গতদিন দেখানো হয়েছে, আজকে আমি আবারও দেখাচ্ছি কীরকমভাবে সেটা হয়। তাহলে এটা মুছে দেই। দুটি ভিন্ন অরবিটালের ক্ষেত্রে আমরা দেখতে চাই দুটি ভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন, তাহলে একটা বড় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। দেখো যদি আমি বলি নাইট্রোজেন 7 1s2 2s2 2p3 1s 2s 2p, তাহলে বলো ইলেকট্রন এই হলো ইলেকট্রন বিন্যাস 2p। এই দেখো 1s 2s 2p, পিতে তিনটি ইলেকট্রন px py pz। এখন প্রশ্ন, স্যার পি উপস্তরের তিনটি অরবিটাল, একটা নাম px, একটা নাম py, একটা নাম pz। এই x y এবং z এই তিনটাকে দিয়ে বোঝায় ডিরেকশন, দিক। px মানে x অক্ষ বরাবর p অরবিটাল, p উপস্তরের অরবিটালটা x অক্ষ বরাবর বিস্তৃত, py y অক্ষ বরাবর বিস্তৃত, pz z অক্ষ বরাবর বিস্তৃত। এখন এই তিনটি অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কোনটা? যদি বলি ফিক্সড, লিভাইনের বই থেকে যদি আমি নিয়ে আসি তাহলে বলবো pz দেখো m 0, pz এর m এর মান 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আর y এবং x এটার মান m এর মান +-1।
তার মানে যদি এক্স কে প্লাস ধরি তাহলে ওয়াই মাইনাস, আবার যদি ওয়াই কে প্লাস ধরি তাহলে এক্স মাইনাস, অর্থাৎ প্রবাবিলিটি চলে আসতেছে। ফলে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড এর এম এর মান দেখো, জেড এর জন্য ফিক্সড এম 0, কিন্তু এক্স এবং ওয়াই এই দুইটার জন্য এম এর মান প্লাস অথবা মাইনাস, প্লাস অথবা মাইনাস। তো প্লাস অথবা মাইনাস, যদি এক্স এর জন্য প্লাস হয় তাহলে ওয়াই এর জন্য মাইনাস, এক্স এর জন্য মাইনাস হয় তাহলে ওয়াই এর জন্য প্লাস। তো এখন তুমি বলো এই যে এক্স ওয়াই এর জন্য প্লাস মাইনাস, সেটা আমরা তাহলে বলো ফিক্সড যেহেতু না, ফলে আমরা নর্মালি তুমি পির জন্য এম এর যে কোনো মানে যে কোনোটার জন্য ব্যবহার করতে পারো। তবে নর্মালি তুমি -1 0 +1 এইভাবে আমরা সচরাচর ট্রিট করি, এবং তুমি রেঞ্জ -1 0 +1। তাহলে বলো পি এক্স এর জন্য কত মান? -1, পি ওয়াই এর জন্য 0, পি জেড এর জন্য +1। স্যার আপনি তো বললেন পি জেড ইজগুলো 0, ওই যে বললাম যদি আমি ফিক্সড বলি তাহলে এরকম বলবো, কিন্তু নর্মালি চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান ফিক্স না, অনিশ্চিত বা প্রবাবিলিটি হিসেবে ধরে নিয়ে যে কোনোটার জন্য যে কোনো মান গ্রহণযোগ্য। এখন তোমার প্রশ্ন, স্যার এটা আপনি 0 = এটা কোন অরবিটাল? ওয়াই না, আমি বলবো এটা জেড। কারণ বলো তো তুমি অরবিটাল 3টে, কোনটা এক্স, কোনটা ওয়াই, কোনটা জেড, তুমি কি ফিক্স বলতে পারবে? ইলেকট্রনটা যে এক্স অক্ষ অরবিটালে আছে তার কোনো নিশ্চয়তা আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটার যে কোনোটাতে ইলেকট্রন থাকতে পারে, ফলে এম এর মান যে কোনোটার জন্য যে কোনোটা ব্যবহার করা যাবে। তাহলে এখন একটা কথা তুমি বলো, আমরা ইলেকট্রন দুটি ভিন্ন অরবিটালে দুটি ইলেকট্রন, একটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 5, 6, 7। তাহলে এখন একটা কথা বলো, 1 নম্বর ইলেকট্রন ধরি তুলনা, এবং 5 নম্বর বা 6 নম্বর ইলেকট্রন ধরো 5, এই দুইটা ইলেকট্রনে তাহলে 1 ইলেকট্রন নাম্বার 1, ইলেকট্রন নাম্বার 1। কোয়ান্টাম সেট 1 এর জন্য বলো তো n = 1, l = 0, s এর জন্য l এর মান 0, l এর মান 0 হলে m এর মান 0, m এর মান 0। সঙ্গে সঙ্গে s = কি? +1/2। ইলেকট্রন, এবার বলো ইলেকট্রন 5, ইলেকট্রন 5, সঙ্গে সঙ্গে বলো ইলেকট্রন 5 n এর মান কত? কয় নম্বর শক্তি স্তরে দেখো? 2, n = 2। l এর মান কত? মাইনাস, বলো পির জন্য l এর মান কত? 1, পির জন্য l এর মান 1, m এর মান -1, s = বলো তো উপরের দিক কিনা? +1/2। তাহলে বলো এই জায়গায় দেখো ইলেকট্রন দুটি ভিন্ন অরবিটালের কোয়ান্টাম সংখ্যার সেট, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, সহকারী কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। তুমি ইচ্ছা করলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে কোনোটা ইউজ করতে পারো, কিন্তু এই দুইটা ভিন্ন কি না? স্পিন সেম, স্পিন সেম। তাহলে বলো আমরা বলছিলাম প্রথম তিনটার মান একই অরবিটাল হইলে প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান 1, কিন্তু যদি দুটি ভিন্ন অরবিটাল হয় প্রথম তিনটে তো এক নাও হতে পারে, যে কোনোটাও ভিন্ন হতে, সবগুলো ভিন্ন হতে পারে, সেটাও আমরা এখন তোমাকে দেখাবো, সেটাও দেখাবো। দেখো তুমি এখানে এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা অভিন্ন। এরপর আমরা আরো একটা ইলেকট্রন দেখি, তখন দেখো আরো 1 না 5, 1-এর সাথে দেখি 8, 9, 10-এর ইলেকট্রনে দেখি। দেখো নাইট্রোজেন না বলে আমরা যদি বলি নিয়নের ইলেকট্রন বিন্যাস, দেখো তো নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে
6। তাহলে বলো তো এই নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন নিয়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে বলো ইলেকট্রন কত নম্বর ইলেকট্রন আমরা ধরবো? তুমি 10 নম্বর ইলেকট্রন, 10 নাম্বার 10। তাহলে বলো তো নাম্বার 10 ইলেকট্রনটা কয় নম্বর শক্তি স্তরে? 2 নম্বর। তাহলে এন এর মান কত? 2। পির জন্য এল এর মান কত? 1। পি এর জন্য এল এর মান 1। এবার বলো এম এর মান কি আসবে? এম এর মান +1। স্যার +1 দেবো না, 0 দেবো, দাও -1 দাও। এম এর যে কোনো মান এখানে তুমি দিতে পারো। এবার বলো এস কত? -½ তাহলে বলো তো, দেখো তো এইটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন। তাহলে বলো চারটাই ভিন্ন হতে পারে। যদি দুটি ভিন্ন অরবিটালের ইলেকট্রন হয় তাহলে সবগুলি কোয়ান্টাম সংখ্যার সেটও ভিন্ন হতে পারে। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, সহকারী কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, চুম্বক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। এই সেটটা দিয়ে আমি কি বলতে পারি? দেখো তো 1 0 0 +½ তাহলে বলো তো ইলেকট্রনটা 1 নম্বর শক্তি স্তরের এস উপস্তরের এস অরবিটালে অবস্থান করে এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। ইলেকট্রনটি 1 নম্বর শক্তি স্তরের এস উপস্তরের এস অরবিটালে অবস্থান করে, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। এখানে নিচেরটা দিয়ে দেখো তো কি বলে? 2 1 +1 -½ তাহলে বলো কি হবে ইলেকট্রনটা? ইলেকট্রনটি 2 নম্বর শক্তি স্তরের পি উপস্তরের পি অরবিটালে অবস্থান করে এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে। 2 নম্বর শক্তি স্তরের পি উপস্তরের পি অরবিটালে অবস্থান করে এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে। তাহলে মুছে দেই। এবার আমরা একটু ডি উপস্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট দেখতে চাই। ডি উপস্তর, একটু অপেক্ষা করো, হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারি ডি উপস্তর। দেখো তো ডি উপস্তর আমরা জানি ডি উপস্তরের অরবিটাল 5টা অরবিটাল, নামগুলো বলছিলাম DXY, DYZ, DZX, DX² -Y², DZ², এই 5টা অরবিটাল। তাহলে 5টা অরবিটাল দেখো, অরবিটাল 5টা নাম বলছিলাম আমরা, 5টা অরবিটাল এই।
তাহলে একটা dxy, একটা yz, একটা zx। আমরা এটাও বলছিলাম এই তিনটি অরবিটাল অক্ষদ্বয়ের মাঝ বরাবর অবস্থিত, অক্ষদ্বয়ের মাঝ বরাবর, x ও y অক্ষের মাঝ বরাবর, y ও z অক্ষের মাঝ বরাবর বিস্তৃত, z এবং x অক্ষের মাঝ বরাবর বিস্তৃত। এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটার অর্থ হলো x অক্ষ ও y অক্ষ বরাবর বিস্তৃত, আর এটা জেড স্কোয়ার মানে জেড অক্ষ বরাবর বিস্তৃত। তো এই যে অরবিটাল ডি অরবিটাল এইটা, তাহলে এখন স্যার এই ডি অরবিটাল পাঁচটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার নাম্বারগুলো কি কি? আমরা আবারও বলছি, সত্যিকার যদি বলি তাহলে ডি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এম ইজ ইকুয়াল টু 0। কিন্তু আর দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই ডি ওয়াই জেড ডি জেড এক্স এই দুইটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এবং ডি এক্স ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। তাহলে বলো তো এখন ডি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু 0, ডি ওয়াই জেড ডি জেড এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এবং ডি এক্স ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তার মানে বলো প্রবাবিলিটি হয় এটা প্লাস 2 ওটা মাইনাস, তাহলে মাইনাস 2, এটা মাইনাস 2 হলে এটা প্লাস 2, 50-50 চান্স, এটারও 50-50 চান্স। তাহলে প্রবাবিলিটি, ফলে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর এই ফিক্সড হলো একটাই। এবং এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, ফলে যে কোনো সময় আমরা এই জন্য বলি যে এই অরবিটালের চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানও যে কোনোটার জন্য আমরা যে কোনোটা নিতে পারি 1, 2। আর একটা কথা বলি কেন, কারণ ইলেকট্রন একটা যে এখানে আছে এর কোনো নিশ্চয়তা নেই, ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। ফলে ইলেকট্রন যখন ডিতে যায় সাধারণত মনে করো 21, 22, 23, 24, 25। এখন তোমার প্রশ্ন, স্যার এইটি 21, কেন আমি 21 এটা ধরতে পারি, 21 এটা হতে পারে, 21 এটা হতে পারে। ফলে যে কোনো ইলেকট্রন 21 নম্বর হতে পারে, তার সাপেক্ষে একটা 22, একটা 23, একটা, অতএব আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও যে কোনোটার জন্য যে কোনো মান ধরতে পারি। তাহলে এখন বলো তো এটা কি, -2, -1, 0, +2, +1, +2, -2, -1, 0, +1, +2। এইটা নর্মালি আমরা রেঞ্জ ধরি, এবং বইগুলোতেও তুমি দেখবে এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। আমি তোমাকে এইটুকু বলছি যে ইলেকট্রনটা কোন ডি অরবিটালে আছে তুমি নিশ্চিত না, তোমাকে একটা ইলেকট্রন বলা হয়েছে 25তম ইলেকট্রন কোন অরবিটালে আছে, যে কোনো অরবিটালে থাকতে পারে, কারণ এরা অনবরত পুনর্বিন্যস্ত হয়, কারণ একটা সাপেক্ষে আরেকটা স্থানান্তর হয়। তো যেহেতু যে কোনো অরবিটালে থাকতে পারে, ফলে এম এর মানও আমি যে কোনোটা নিতে পারি, এম এর মানও যে কোনোটা নিতে পারি। সেজন্য এন এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এই দুইটা ফিক্সড। এরপরে তুমি সঙ্গে সঙ্গে চুম্বক কোয়ান্টাম সংখ্যা তুমি যে কোনোটাই ব্যবহার করতে পারো। শুধু রেঞ্জ কি, এল এর মান যা হবে এম এর মান ওর সমান সর্বোচ্চ হতে পারে, ওর চেয়ে বড় হতে পারবে না। কারণ যেমন দেখো ডির জন্য এল এর মান 2, এম এর মান অবশ্যই +-2 সর্বোচ্চ হতে পারে, এর উপরে হতে পারে না। সেজন্য তোমাকে মনে রাখতে হবে যে এল এর মান যখনই আমি ডি প্রত্যেকটা উপস্তরের জন্য এল এর মান ফিক্সড, আর এল এর মান যখন আমি জানবো এম এর মান সর্বোচ্চ সেই পর্যন্ত হতে পারে, ওর থেকে নিচে হতে পারে, কিন্তু ওর উপরে হতে পারে না, উপরে হতে পারে না। তাহলে আমি এটা এখন মুছে দিয়ে, তাহলে দেখো তো আমরা একটা ডি অরবিটালের ইলেকট্রন নিয়ে কথা বলবো যে তার কোয়ান্টাম সংখ্যা সেট কেমন হয়। হয়েছে?
তাহলে এখন বলো, আমরা যদি বলি যে ডি অরবিটালে 5টা ইলেকট্রন, স্যার কত নম্বর? তোমাকে বলা হলো 21তম ইলেকট্রন, যে 21তম ইলেকট্রন এটাও হতে পারে, এটাও, তার মধ্যে নর্মালি আমরা ধরলাম 21 এটা। তাহলে বলো তো কোন উপস্তরে? 3D। তাহলে 3D যদি হয় তাহলে n এর মান কত? n = 3। ডির জন্য l এর মান কত? 2। m এর মান বলো তো, -2 থেকে +2 যে কোনো মান ব্যবহার করা যাবে, তো নর্মাল -2। -2 এর উপরে হতে পারে না। স্পিন s, যেহেতু একটা ইলেকট্রন উপরের দিকে, +½ তাহলে 3 2 -2 +½ দেখো এটা একটা চুম্বক কোয়ান্টাম, মানে কোয়ান্টাম সংখ্যার সেট, একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট। দেব মুছে? বলো, কোয়ান্টাম সংখ্যার সেট দিলাম মুছে। তাহলে এখন একটা কথা বলো, আমরা যদি তোমাকে বলি যে কপারের সর্বশেষ ইলেকট্রন এবং সর্ববহিস্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট, আমরা সেটা দেখতে চাই। কপারের, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস করতে হবে। কপারের সর্বশেষ ইলেকট্রনের বা সর্বশেষ ইলেকট্রন হতে পারে অথবা সর্ববহিস্থ। তো এখন কপারের ইলেকট্রন বিন্যাসটা করি। কপার 210, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। দেখো তো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা এই করি কিনা। এবারে এই ইলেকট্রন বিন্যাসকে যদি আমি হুন্ডের নীতিতে করে নেই, তাহলে তুমি এটা সব সময় আমরা জানি, আমরা শুধু এই জায়গাটা করব, হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস। দেখো তো হুন্ডের নীতিতে করলে এইরকম আসে কিনা। 1 2 3 4 3D, এই এবং 4s, এই। তাহলে এখন বলো 3D 4s, এই ইলেকট্রন বিন্যাস, এই এখানে তোমার হলো, এইটা হলো 4s। কপারের সর্ববহিস্থ, সবসময় একটা কথা শোনো, সর্ববহিস্থ স্তর বলতে আমরা বুঝবো n এর মান যেটা বড় সর্বোচ্চ, সেটা n এর মান যেটা বড়। তাহলে এখন বলো n এর মান বড় কোনটা? 4। তাহলে সর্ববহিস্থ স্তর অলওয়েজ 4, এটা হলো সর্ববহিস্থ স্তর। আর সর্বশেষ তোমরা জানো 4s এ ইলেকট্রন যাওয়ার পর ইলেকট্রন 3D তে প্রবেশ করে, 3D তে প্রবেশ করে। তাহলে আমরা এখন কি বলতে পারি? সর্বশেষ ইলেকট্রন 3D এর ইলেকট্রন। তাহলে সর্বশেষ ইলেকট্রন 3D এর ইলেকট্রন, কিন্তু সর্ববহিস্থ স্তর 4, অর্থাৎ সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন হলো 4s। 4s এর ইলেকট্রন সর্ববহিস্থ। তোমাকে বললো সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট বের করো, তাহলে 4s এর কোয়ান্টাম সংখ্যা সেট। 4s এর বলো তো n এর মান কত? 4। s এর জন্য l এর মান কত? 0। m এর মান কত? 0 +½ সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা সেট। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? D তে।
29তম ইলেকট্রন ডিতে। তাহলে ডিতে ইলেকট্রন গেলে বলো তো ডি এর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কি? 3, এন এর মান 3, ডি এর জন্য এল এর মান 2, ডি এর জন্য এল এর মান 2, এম এর মান কত বলো তো? এম এর মান যে কোনো মান ব্যবহার করা যাবে, +2 থেকে -2 যে কোনো মান ব্যবহার করা যাবে। তবে তো তুমি সর্বদা একটা জিনিস মেনটেন, তোমাকে বলছি তুমি -2, -1, 0, +1, +2 এইভাবে রেঞ্জ ধরে তুমি একটা যেটার জন্য যে কোনো মান তুমি বসাও। এইটা শুরু হইলেই মনে করো এটা 21, হ্যাঁ -2 বসাবে। আর এটা 21, 22, 23, 24, 25, তাহলে 25তম ইলেকট্রন +2। আমার দরকার হলো কপারের 29তম ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন। তাহলে 29তম কোটা 25, 26, 27, 28, 29। দেখো তো এই ইলেকট্রনটা 29তম কিনা? 29তম। ওই 29তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট, তাহলে আমরা কি বলবো? +1, এম এর মান, ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, -1/2, এই -1/2 হয়েছে। তাহলে একটা বলো এটা হলো সর্ববহিস্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট, আর এটা সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট। সর্ববহিস্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট, সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট হয়েছে। তাহলে আমরা এটা মুছে দিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন সচরাচর আসে। আর সর্ববহিস্থ বললেই অবশ্যই তোমাকে বুঝতে হবে 4s, আর সর্বশেষ বললে বুঝতে হবে 3d। আর স্টুডেন্টকে সচরাচর আমরা প্রশ্ন করি সর্বশেষ ইলেকট্রন, আর স্টুডেন্ট 4s এর ইলেকট্রন লিখে দেয়, 0 পায়। যেন এটা না হয়, কারণ 4s এ ইলেকট্রন যাওয়ার পর তারপর ইলেকট্রন প্রবেশ করে 3d তে, তারপর ইলেকট্রন 3d। তাহলে এবার একটা প্রশ্ন দেয় আরেকটা, তাহলে এটা মুছে দেই। দেওয়ার পর আমরা নর্মাল একটা প্রশ্ন দেখবো, কথা বলবো। তাহলে আমরা এখন দেখতে চাই একটা জেনারেল রূপ। দেখো তো এটা বলছি এরকম, তো আমরা এরপরে দেখাতে চাই যে একটা 3d ইলেকট্রন, একটা ডি অরবিটালের ইলেকট্রন, এর কোয়ান্টাম সংখ্যার প্রবাবিলিটি সেট, প্রবাবল সেটটা কেমন হতে পারে সব সময় একটা এরকম প্রশ্ন। দেখো ডির জন্য যে কোনো ডি, যদি 3d বলি প্রশ্ন দেবে 3d এর একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট, 3d এর একটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট কিরকম দেখো তো। তাহলে সঙ্গে সঙ্গে এন এর মান 3, ডির জন্য এল এর মান 2, অলওয়েজ ফিক্সড এই 2। আর ডির জন্য এল এর মান যদি 2 হয়, তাহলে আমরা জানি এল এর মানের সমান মান এম এর মান হয়। তাহলে বলো তো এম এর মান +2 হতে পারে, তোমার হলো +2 হতে পারে, +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। এই 5টা মানের যে কোনো মান হতে পারে এখানে 3Dর জন্য। তাহলে বলো এন এর মান 3, এল এর মান 2, এম এর মান, এই মানগুলোর যে কোনো মান হতে পারে, এবং এস এর মান +12 হতে পারে বা -12 হতে পারে। তাহলে বলো এই দুইটা ডির জন্য ফিক্সড। যদি বলে 4Dর জন্য একটা ইলেকট্রন, সঙ্গে সঙ্গে চেঞ্জ, 4, এন এর মান 4, কিন্তু এল এর মান অলওয়েজ 2। আর এল এর মান 2 হলে এম এর মান সর্বোচ্চ 2, -2 থেকে +2 এর যে কোনো মান হতে পারে। তাহলে বলো তো সেট, যদি আমি 5টা ডি অরবিটালের 5টা ইলেকট্রন, এই যে দেখো এটা কমন, এটা কমন, এটা দিয়ে একটা সেট, প্রথম 5টা, যেটা 5টা ওই দিকে উপর দিকে তীর চিহ্ন,
তাহলে বলো তো এটা দিয়ে একটা সেট, এটা দিয়ে একটা সেট হয় কিনা, 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 এটা দিয়ে একটা সেট হয় কিনা দেখো। তাহলে বলো 3 2 + 2 + হাফ। প্রথম 5টা D5 ইলেকট্রনের, 5টা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট তুমি ইচ্ছা করলেই তৈরি করতে পারো। 3 2 + 2 + হাফ, 3 2 + 1 + হাফ, 3 2 0 + হাফ, 3 2 - 1 + হাফ, 3 2 - 2 + হাফ। এই 5টা অরবিটালের ইলেকট্রনের। এখন বলো স্যার D10, সঙ্গে সঙ্গে D10 যদি বলো আরো 5টা, সঙ্গে সঙ্গে বলো তো এখানে কি হবে, শুধুমাত্র এই জায়গায় মাইনাস সাইন চলে আসবে, তখন প্লাস না দিয়ে তখন আমরা বলবো মাইনাস সাইন। 10টা ইলেকট্রনের তুমি চুম্বক কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে পারো, -1। তাহলে বলো 3 2 + 2 - হাফ, 26তম ইলেকট্রন, 27তম ইলেকট্রন, 28তম ইলেকট্রন, 29তম ইলেকট্রন, 30তম ইলেকট্রন, এইভাবে তুমি কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে পারো। এবার আর একটা কথা বলো, যদি বলে 4D, সঙ্গে সঙ্গে আর কিচ্ছু চেঞ্জ নাই, শুধুমাত্র n এর মানটা চেঞ্জ 4, আর এই পাশেরগুলো সব এক, শুধুমাত্র n এর মানটা চেঞ্জ, আর এ পাশে সব এক। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে পারবো। এরকম প্রশ্ন আসে, জিঙ্কের সর্বশেষ সর্ববহিস্থ, কপারের সর্বশেষ সর্ববহিস্থ। তো এই জিনিসগুলো তুমি স্পষ্ট করবে। আর একটা কথা বলছি বারবার, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান নিয়ে টেনশন করার কিছু নাই, এটা যে কোনো মান তুমি দিতে পারো, শুধুমাত্র তোমাকে দেখতে হবে এই কোয়ান্টাম সংখ্যার সেটের জন্য n l এই দুই মান n l, আর উপরের দিকে যদি থাকে দেখা স্পষ্ট দেওয়া থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে, আর যদি নিচের দিকে দেওয়া থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে -হাফ। কিন্তু যদি সেটাও দেওয়া না থাকে, শুধু বলে একটা ইলেকট্রন, তাহলে তোমাকে যদি আর এবং কলম দেওয়া হয় লিখতে বলে, তাহলে তুমি লিখবে +হাফ অথবা -হাফ, +হাফ অথবা -হাফ। আর এমসিকিউতে থাকলে প্লাস অথবা মাইনাস যে কোনো হতে পারে, কিন্তু শুধুমাত্র এই n আর l এই দুইটা হলো মেইন, এই দুইটা ফিক্স থাকবেই। তাহলে আমরা সেট নিয়ে কথা বলা হয়ে গেছে। আমরা এবার চলে যাচ্ছি অরবিটালের আকৃতি। অরবিটালের আকৃতি। অরবিটালের আকৃতি। এখন বলো, আমরা বলছিলাম প্রথমে এস উপস্তর, এর অরবিটাল কয়টা? এস উপস্তরের অরবিটাল একটাই, এস অরবিটাল। আবার আমরা এটা জানি পি উপস্তরের অরবিটাল কয়টা? পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে বলো এক্স ওয়াই জেড, এটা দিয়ে ডিরেকশন বুঝায় কি? আর তাহলে এস এর ক্ষেত্রে এস উপস্তরের অরবিটাল একটা এস, বলো তো এটা ডিরেকশন কই? নাই কেন? একটাই প্রশ্ন যে এস উপস্তরের অরবিটাল একটা, আর আমাদের একটা ইয়া হলো যে প্রত্যেকটা উপস্তর ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত। ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশনালি বিন্যস্ত। এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, সমান চারিদিকে সুষমভাবে বিন্যস্ত থাকবে। তাহলে যেহেতু এস উপস্তরের একটাই অরবিটাল এস অরবিটাল, এস উপস্তরের একটাই অরবিটাল এস অরবিটাল, সেই এস অরবিটালটা এবার তাহলে বলো যেহেতু অরবিটাল একটা এবং সব অক্ষকে ছেদ করতে হবে, তাহলে এস অরবিটালটার গঠন কেমন হইলে সব অক্ষকে ছেদ করবে? আমরা জানি অক্ষ 3টা, ডাইমেনশন 3টা, ফলে বলা হয় 3 ডাইমেনশন। এই তাহলে বলো এটা এক্স অক্ষ, যদি বলি এটা ওয়াই, এটা জেড, যে কোনোটা ধরতে পারো তুমি। স্যার আমি এক্স এইটা ধরলাম না, স্যার আমি এইটাকে এক্স ধরবো। ধরো, একটা আর একটার সাপেক্ষে পারপেন্ডিকুলার, প্রত্যেকটা অন্য দুইটার উপর পারপেন্ডিকুলার, লম্বভাবে বিন্যস্ত।
তো এখন বলো তো একটাই অরবিটাল কিন্তু অক্ষ তিনটা, তিন অক্ষকে ছেদ করতে হবে, তাহলে ওর কেমন গঠন হইল তিন অক্ষকে ছেদ করবে? তাহলে বলো তো এটা একটা গোল, আমরা বলি গোলাকার, ফুটবলের মতো দেখতে। চিত্রটা আর একটু ভালো হওয়া উচিত ছিল। ফুটবলের মতো দেখতে, একটা ফুটবলের তিন দিক থেকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, তিন অক্ষ বরাবর তিনটি ছিদ্র করো, করে তিনটে কাঠি প্রবেশ করো, করলে দেখবে ওইটাই একটা এস অরবিটাল। এস অরবিটাল বৃত্তাকার না, বৃত্তাকার হলে দ্বিমাত্রিক, কিন্তু আমরা বলছি অরবিটাল ত্রিমাত্রিক। ফলে আমরা বলছি যে ত্রিমাত্রিক অরবিটাল হওয়ার একটাই কন্ডিশন, যে ত্রিমাত্রিক অরবিটাল হলে তোমার হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সব দিকে বিন্যস্ত হবে, এবং সব দিকে বিন্যস্ত হওয়ার একমাত্র উপায় গোলাকার হতে হবে। বৃত্তাকার হলে দ্বিমাত্রিক, আর আমার অরবিটাল কখনো দ্বিমাত্রিক হয় না, অরবিটাল ত্রিমাত্রিক, ফলে সব দিকে বিন্যস্ত হবে। তাহলে এখন বলো তো এস উপস্তরে একটাই অরবিটাল, স্যার এটা অরবিটালের ইলেকট্রন, দেখো এই অংশটুকুকে আমরা বলি নিউক্লিয়াস, এটাকে বলি নিউক্লিয়াস এটা, এবং ইলেকট্রন থাকবে কোথায় স্যার? ইলেকট্রন থাকবে এই সাইডে, এই যে এই অংশটায়। স্যার দুইটা ইলেকট্রন এরকম এত ঘন বইয়ে কালো মেঘের মতো দেখায়, হ্যাঁ দেখায়, তার কারণ হলো ইলেকট্রন দুটি, কিন্তু ইলেকট্রন দুটির স্পিড এত বেশি যে, ইলেকট্রন দুটির স্পিড এত বেশি যে ইলেকট্রন দুটার কোথায় কখন নিশ্চিত করা যায় না। ফলে দুটি ইলেকট্রনে এত দ্রুত ঘুরে যে মনে হয় যে শুধু ইলেকট্রনেই ঘুরতেছে, ইলেকট্রন মেঘ, অসংখ্য হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন মেঘ, সেজন্য দেখানো হয় এরকম গোল এবং কালো দাগ এস অরবিটাল। এখন বলো এটা হলো 1s, যদি বলি 2s, বলো তো এর চেয়ে আরো বড় হবে কিনা? 2s, এটা 1s, এটা 2s। এখন 2s এর ইলেকট্রন তাহলে কোথায় থাকবে স্যার? 2s এর ইলেকট্রন তাহলে বলো এই দিকে, তাহলে স্যার মাঝের এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নোড। নোড মানে যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য, নোড মানে যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য। ইলেকট্রন ঘনত্ব শূন্য, স্যার এটাও নোড, এখানে নোড মানে আবার এখানে নিউক্লিয়াস বলবো, নোড মানে নিউক্লিয়াস, আর এখানে নোড মানে ইলেকট্রন ঘনত্ব শূন্য, যেখানে ইলেকট্রন থাকতে পারে না, কারণ এখানে ইলেকট্রন, মাঝে ইলেকট্রন, বিকর্ষণের কারণে ইলেকট্রন ঘনত্ব শূন্য। তাহলে আমরা বলছি 1s, 2s, এরকম 3s অঙ্কন করো, 2s এর দুইটা নোড, 1s এর একটা নোড, এরকম ভাবে আমরা বলতে পারি। তাহলে এখন দেখো আমরা এবারে যাচ্ছি পি অরবিটালের চিত্র অঙ্কন। পি অরবিটালটা কেমন? আচ্ছা তাহলে এখন বলো পি অরবিটাল, দেখো তো পি উপস্তরে তিনটি অরবিটাল আমরা বলছিলাম, একটা নাম পি এক্স, একটা নাম পি ওয়াই, একটা নাম পি জেড। তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেড হলো ডিরেকশন, অর্থাৎ অক্ষ তিনটা, পি উপস্তরের অরবিটালও তিনটা। তাহলে তিনটি অরবিটাল তিন অক্ষ বরাবর বিস্তৃত, তিনটি অরবিটাল তিন অক্ষ বরাবর বিস্তৃত। তাহলে এখন একটা কথা বলো তো, আমি যদি পি এক্স অরবিটালের চিত্র অঙ্কন করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর বিস্তৃত,
একটা প্রশ্ন দেখো তো, তোমরা কখনো এরকম ডাম্বেল দেখছো? এই যে জিমে যখন যাও, জিমে গিয়ে দেখো তো এরকম ডাম্বেল, এরকম হাতের ব্যায়াম করার জন্য, এরকম হাতের ব্যায়াম করার জন্য ডাম্বেল ব্যবহার হয়। যেখানে ধরবো সেটা চিকন আর দুই পাশে ভর, এই দিয়ে হাতের ব্যায়াম করে ডাম্বেল। ডাম্বেলের এইগুলোর নাম বলা হয় লোব। ঠিক পি অরবিটালগুলো ডাম্বেল আকৃতির। এ লেভেলের বইয়ে এই ডাম্বেলগুলোকে দেখানো হচ্ছে এইরকম, ডাম্বেলগুলোকে দেখানো হয় এইরকম এ লেভেলের বইয়ে। বাংলা বইয়ে আমরা আরো সৌন্দর্য বৃদ্ধি করে দেখাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি বলি এটা নিউক্লিয়াস, এটা নোট, এখানে সব 3 পি অরবিটালের সেন্টার পয়েন্ট, তার সাপেক্ষে এটা লোব। এই লোবেই বলা হয়, এগুলোকে বলা হয় লোব, লোব, আর এটার নাম বলা হয় নোট। নোট মানে আমরা এখানে বলবো ইলেকট্রন ঘনত্ব শূন্য, এটাকে সেন্টার পয়েন্ট নিউক্লিয়াস বলবো। আচ্ছা, তাহলে এখন বলো এই ডাম্বেলটাকেই আমরা আমাদের এখানে বাংলা বইয়ে কেমন করে চিত্র অঙ্কন করছে সেটা দেখাই। সত্যিকার অর্থে কিন্তু এইরকমই দেখানো উচিত, কিন্তু বাংলা বইয়ে আমরা সৌন্দর্য বৃদ্ধি করছি। করে দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, দেখো এবার এইটার সাপেক্ষে এই পি এক্স অরবিটাল, নাম কি? পি এক্স অরবিটাল। এটা কি? এটা হলো নোড, আর এটার নাম লোব। স্যার লোবে কি? লোবে ইলেকট্রন থাকে, আর নোডে ইলেকট্রন ঘনত্ব শূন্য। লোবে থাকে ইলেকট্রন। স্যার ইলেকট্রন একটা অরবিটালে দুইটা, কোথায় থাকবে? এখানে একটা, এখানে একটা? নো, যদি ইলেকট্রন দুইটা থাকে তাহলে এখানে থাকবে অথবা এখানে। যদি এখানে ইলেকট্রন দুইটা থাকে তাহলে এগুলো নাই কিছু, কারণ আমরা বলছি ইলেকট্রন যেখানে পাওয়া যায় তার নাম অরবিটাল। ইলেকট্রন যেখানে পাওয়া যায় তার নাম অরবিটাল। তাহলে এখন প্রশ্ন, ইলেকট্রন এখানে আছে তাহলে এটাই অরবিটাল, তাহলে এগুলো কিচ্ছু নাই। এটা প্রবাবিলিটি বুঝায়। দেখো প্রবাবিলিটি, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য। আরো চিকন করে দেখলে আরো ভালো হইতো। দিয়ে তারপর বলো এই জায়গাটা প্রশস্ত সর্বোচ্চ, তার মানে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আবার আস্তে আস্তে ক্লোজ, কারণ আবার 2p 3p 4p এভাবে আস্তে আস্তে বাড়বে। তার মানে যদি এই পাশে ইলেকট্রন থাকে তাহলে এগুলো নাই, আবার যদি এখানে থাকে তাহলে নাই। তাহলে এখন ইলেকট্রন কয় দিকে থাকতে পারে বলো? হয় এইদিকে, না হয় এইদিকে। প্রবাবিলিটি দুই দিকে, ফলে দুটি লোব, আর দুটি লোব মিলে একটা তৈরি হয় ডাম্বেল। ফলে আমরা বলবো পি অরবিটাল ডাম্বেল আকৃতির। কি বলবো? পি অরবিটাল ডাম্বেল আকৃতির। আবার বলো পি অরবিটাল কি? ডাম্বেল আকৃতির। এবারে দেখো পি অরবিটাল কি? ডাম্বেল আকৃতির। এবার পি অরবিটালের ক্ষেত্রে এটা পি এক্স অরবিটাল। যদি পি ওয়াই অরবিটাল অঙ্কন করি তাহলে দেখো তো এরকম, পি ওয়াই অরবিটাল। স্যার পি এক্স অরবিটাল, তাহলে বলো তো পি এক্স অরবিটাল, জেড অরবিটাল, জেড অরবিটাল। তাহলে বলো পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটি অরবিটাল একত্রে যদি অঙ্কন করি তাহলে এটা। আর যদি তুমি বলো যে আরো যে এই জায়গাটা স্পেসটা এমন ভাবে ইয়ে হবে যে টোটালটা সে নেবে 3 ডাইমেনশনালি, তাহলে বলো পি উপস্তরে তিনটি অরবিটাল, একটা নাম পি এক্স, একটা নাম পি ওয়াই, একটা নাম পি জেড। এই তিনটি অরবিটাল আমরা যখন একত্রে মিলিত হয় তখন দেখা যায় এরকম একটা চিত্র তৈরি হয়। তাহলে বলো এগুলো সব 3 ডাইমেনশনাল। এবং আমরা বলছি যে এখানে তিনটি অরবিটাল, তিনটি ডাম্বেল, প্রত্যেকটা ডাম্বেলের লোব দুইটা, তাহলে পি অরবিটাল ডাম্বেল আকৃতির। কারণ বিস্তৃত হতে নিউক্লিয়াসের সাপেক্ষে হয় এদিকে অথবা এদিকে, হয় এদিকে অথবা এদিকে, এদিকে অথবা এদিকে, এই জন্য দুটি করে লোব পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা অরবিটালের লোব দুইটি। এবার আমরা ডি অরবিটালের ক্ষেত্রে দেখতে চাই।
তাহলে বলো তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম এস অরবিটালের লোব একটা, এস অরবিটালের একটাই লোব, কিন্তু পি অরবিটালের লোব পাইলাম কয়টা? পি অরবিটালের লোব পাইলাম দুইটা। তাহলে বলো তো এস অরবিটালের একটা লোবের মধ্যেই ইলেকট্রন থাকে, কিন্তু পি অরবিটালের দুটি লোবের যে কোনো একটা লোবে ইলেকট্রন বিদ্যমান। তাহলে বলো তো ইলেকট্রন কোথায় আছে? হয় এ পাশের লোবে, না হয় এ পাশের লোবে। তাহলে এখন একটা কথা বলো যে পি অরবিটালের যে কোনো একটা লোবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 50-50, কিন্তু এস অরবিটালের লোব যেহেতু একটা, সেখানেই ইলেকট্রন সর্বোচ্চ 100% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। পি অরবিটালে ইলেকট্রন পাওয়ার একটা লোবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 50%, বলো প্রবাবিলিটি। এবার ডি উপস্তরে দেখো, আচ্ছা তাহলে আমরা এখন বলতে পারি, দেখো তো ডি উপস্তরের অরবিটাল কয়টা? ডি উপস্তরের অরবিটাল হলো 5টা। তা 5টা অরবিটাল আমরা নামগুলো বলছিলাম, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এই অরবিটাল তিনটা অক্ষদ্বয়ের মাঝ বরাবর বিস্তৃত। তো অক্ষদ্বয়ের মাঝ বরাবর বলো তো এখানে কি কি অক্ষ? এক্স এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই এক্স ও ওয়াই অক্ষের মাঝ বরাবর বিস্তৃত। তাহলে মাঝ বরাবর বলো তো এক্স ওয়াই এই বরাবর, এর মাঝ বরাবর জায়গা কয়টা ফাঁকা? 1 2 3 4। দেখো তো কয়টা জায়গা? 4টা। তার মানে কয় দিকে বিস্তৃত হবে? আবার বলো 1 2 3 4। তার মানে মাঝ বরাবর 4টে জায়গায় 1 2 3 4। তাহলে আমরা বলবো দেখো তো কয় দিকে বিস্তৃত হতে পারে? দেখো ডি এক্স ওয়াই অরবিটাল লোব কয়টা পেলাম? 4টা। তার মানে বলো তো যে কোনো একটা লোবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 25%। তাহলে পি উপস্তর থেকে যেহেতু ডি অরবিটালের লোব সংখ্যা বেড়ে গেল, কোনো একটা লোবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা মাত্র 25%। তাহলে এস একটা লোব, পি দুইটা লোব, ডি লোব হয়ে গেল 4টা। এ দেখো ওয়াই জেড একইভাবে লোব হবে 4টা, জেড এক্স একইভাবে লোব হবে 4টা। কথা বুঝছি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তারপরে 2 অক্ষ বরাবর লোব হবে 4টা। তার মানে ডি অরবিটাল এবং জেড স্কোয়ার যদি বলি, জেড স্কোয়ার যদি বলি, তাহলে জেড স্কোয়ার দেখো, জেড স্কোয়ার সর্বদা এক্স ওয়াই, আমি যদি এক্স এটাকে বলি, এটাকে যদি বলি জেড, এটাকেও এক্স, এটাকে ওয়াই ধরো, তাহলে জেড স্কোয়ারের অরবিটালটা হলো এই রকম, এটা একটা। আর এক্স ও ওয়াই অক্ষের তল বরাবর নোডাল তল বরাবর এরকম একটা লোব সৃষ্টি হয়, ফলে আমরা এটাকেও বলি ডাবল ডাম্বেল আকৃতির। ফলে ডি অরবিটালের জেনারেল রূপ বলা হয় ডাবল ডাম্বেল আকৃতির। একইভাবে এফ অরবিটাল চিত্র অঙ্কন করার দরকার নাই। তাহলে বলো এস এর লোব একটা, পির লোব 2টা, ডির লোব 4টা, এফ এর লোব 8টা, এফ এর লোব 8টা। আবার বলো এস এর অরবিটালের লোব একটা, পি অরবিটালের লোব 2টা, ডি অরবিটালের লোব 4টা এবং এফ অরবিটালের লোব তার সাপেক্ষে 8টা। এফ অরবিটাল নিয়ে তুমি কখনো চিন্তা করবে না। এফ অরবিটালের চিত্র যদি বই নাই, তুমি যদি দেখতে চাও নেট সার্চ করো, ইউটিউবে যাও, যা দেখো শেপস অফ অরবিটাল, তাহলে তুমি পাবে এফ অরবিটালের চিত্র দেখতে পারবে। তাহলে আমাদের অরবিটালের শেপ সংক্রান্ত একটা ধারণা যতটুকু সম্ভব তুমি বই দেখবে, খুব বেশি কিছু এগুলো জোর দেওয়ার কোনো কারণ নেই, শুধু এইটুক জেনে রাখো ডি অরবিটাল। তাহলে বলো তো কয়টা ডাম্বেল?
পি অরবিটাল ছিল দুইটা, লোভ মিলে একটা ডাম্বেল, তাহলে এখানে লোভ কয়টা? চারটা। তাহলে বলো তো ডি অরবিটালের কয়টা ডাম্বেল? দুইটা ডাম্বেল। ফলে ডি অরবিটালকে আমরা বলবো ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতির, পি অরবিটাল ডাম্বেল আকৃতির, আর ডি অরবিটাল হলো ডাবল ডাম্বেল আকৃতির। দেব মুছে? ডাবল ডাম্বেল। আজকে আমাদের অরবিটালের শেপ পর্যন্ত হয়ে গেল। এবার তুমি বলো অরবিট অরবিটালের পার্থক্য। এই অরবিট অরবিটালের পার্থক্য, অরবিটের সংজ্ঞা আগেও জানো, শক্তি স্তর সংক্রান্ত সংজ্ঞা দিয়েছি। অরবিটাল হলো, বলি সংক্ষেপে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। দেখো পরমাণুর যেখানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% বা তার উপরে, তাকেই বলি আমরা অরবিটাল। অর্থাৎ যেখানে ইলেকট্রন নিশ্চিত প্রবাবিলিটি আছে পাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটার নামই হলো অরবিটাল। অরবিট অরবিটাল, অরবিটকে প্রকাশ করা হয় এন দ্বারা, অরবিটালকে প্রকাশ করা হয় এসপিডিএফ দ্বারা। যেমন পি উপস্তরে তিনটি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। এভাবে ডি উপস্তরে তিনটি অরবিটাল, 5টা অরবিটাল, নামগুলো তোমাকে বলছি আগেই। তাহলে বলো অরবিটালে সর্বদা কয়টা ইলেকট্রন ধরে? 2টা। কিন্তু অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলো তো 2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়, 2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়। এই হলো অরবিট অরবিটালের। তাহলে বলো সংজ্ঞা দেব অরবিট অরবিটালের। প্রকাশ, অরবিটকে প্রকাশ করা হয় এন দ্বারা, আর অরবিটালকে প্রকাশ করা হয় এসপিডিএফ দ্বারা। ধারণ ক্ষমতা, অরবিটে ইলেকট্রন ধারণ করে কি? অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়। কিন্তু অরবিটালে সর্বদা ইলেকট্রন ধরে 2টা। শক্তি, এন এর মান যত বাড়ে অরবিটের শক্তি তত বাড়ে, কিন্তু একই উপস্তরে সবগুলো অরবিটালের শক্তি সমান, একই উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি সমান। এই হলো অরবিট অরবিটালের পার্থক্য, একটু পড়ে নেবে। আমরা আগামী দিন রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার, রাদারফোর্ড মডেল, বোর মডেল নিয়ে শেষ করে আমরা যাব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আনন্দদায়ক, বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে পড়া শুরু করব। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।